হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে হচ্ছে 8 তারিখ। আমরা আজকে দুজন মিলে বাইক রাইডিং ট্যুরে যাচ্ছি মায়াপুর। মায়াপুরের যে নতুন মন্দিরটা হয়েছে সেটা আমাদের দর্শন করা হয়নি। আর এখন বাজে 5:30টার মতো। আমরা এখন বাইক রাইডিং ট্যুর করে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দেব। মায়াপুরের এখান থেকে আমাদের বাড়ি থেকে মায়াপুর যেতে 3-3.5 ঘন্টার মতো সময় লাগবে। তাহলে চলো মায়াপুরে গিয়ে যে নতুন মন্দিরটা হয়েছে, আরও মায়াপুরের নানা কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর পারলে যদি দেখা যাক কৃষ্ণনগরটাও তোমাদের সাথে, কৃষ্ণনগরের পুজোটাও শেয়ার করব। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। আশা করি ভিডিওটা ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি সংযুক্তা, আমার চ্যানেল হ্যাপি উইথ সংযুক্তার আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। প্রথমেই যেমন তোমাদের আমরা বললাম, আজকে আমরা যাব মায়াপুরের ইসকন টেম্পল। সেই ইসকন টেম্পল যেতে হলে গুগল ম্যাপ আমাদের এখানে বলছে যে আমাদের মোট রাস্তা হচ্ছে 141 কিলোমিটার। সেই রাস্তা অতিক্রম করতে আমাদের সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা। যেহেতু আমরা ব্রেকফাস্ট করিনি, সেই জন্য আমাদের 4 ঘন্টা হয়তো সময় লেগে যেতে পারে। রাস্তায় আমরা এক জায়গায় থেমে ব্রেকফাস্ট করব। মায়াপুর যেতে হলে প্রথমে আমাদের কলকাতা থেকে দমদম চলে যেতে হবে। দমদম থেকে মধ্যমগ্রাম গিয়ে 12 নম্বর জাতীয় সড়কটা ধরতে হবে, যেটার আগে নাম ছিল 34 নম্বর জাতীয় সড়ক। সেই রাস্তাটা ধরে আমাদের কৃষ্ণনগর চলে যেতে হবে। কৃষ্ণনগর থেকে কিছুটা গিয়ে একটা জায়গা পড়বে, সেই জায়গাটার নাম হচ্ছে চৌগাছা। সেই চৌগাছা থেকে আমাদের বাঁ দিকে চলে যেতে হবে মায়াপুরের দিকে, আর তখন আমাদের 12 নম্বর জাতীয় সড়কটা ছেড়ে দিতে হবে। এখন বাজে 6:53। এখন আমরা একটা রাস্তার সাইডে চায়ের দোকানে বসলাম। এখানে বসে একটু চা খাবো, তারপরে আবার রওনা দেব। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ব্রেকফাস্ট করতে আমাদের একটু দেরি হয়ে গেল, তার কারণ যেখানে আমরা ব্রেকফাস্ট করছিলাম সেই রেস্টুরেন্টটা সবে সবে ওপেন হয়েছিল, সেই জন্য তাদের চা দিতে আমাদের একটু দেরি হয়ে গেল। মধ্যমগ্রাম থেকে বড়জাগুলি পর্যন্ত রাস্তা একটু খারাপ ছিল, কিন্তু বড়জাগুলির পর থেকে সুন্দর একটা আমরা হাইওয়ে পেয়ে গেলাম। তারপর থেকে রাস্তা খুব সুন্দর ছিল। এই রাস্তা ধরেই আমরা আমাদের গন্তব্য মায়াপুরের দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছি। আমরা মায়াপুরে এসে গেছি। সামনেই তোমরা দেখতে পারবে যে চন্দ্রোদয় টেম্পলটা মায়াপুরের, সেটা দেখা যাচ্ছে। যে বড় মন্দিরটা নতুন নির্মাণ হচ্ছে সেটা দেখা যাচ্ছে। এখন আমরা এসে গেছি 4 নাম্বার গেটে। ইসকন টেম্পলেরই যে 4 নাম্বার গেট আছে, সেই 4 নাম্বার গেটের ভিতর দিয়ে ঢুকলেই তোমরা বাইক কার পার্কিং পেয়ে যাবে। সেখানে সুন্দর ব্যবস্থা করা আছে। দেখো, 4 নাম্বার গেট দিয়ে ঢুকে সামনেই সুন্দর আমরা বাইক পার্কিং এর একটা জায়গা পেয়ে গেলাম। এখানে আমরা আমাদের বাইকটা রেখে দিলাম। এখানে বাইক রাখতে আমাদের 30 টাকা করে নিয়েছিল। আমরা মায়াপুর এসে গেছি। এখানে 4 নাম্বার গেটে বাইকটা রেখে তারপর আমরা হোটেল খুঁজতে যাব। দেখা যাক কোথায় হোটেল পাই। এখানে আমরা যে 30 টাকা দিয়ে বাইক রাখলাম, সেই বাইকটা রাখার জন্য সারাদিনের জন্য সেই 30 টাকা আমাদের লাগলো। সারাদিন রাখতে 30 টাকাই এখানে এনারা চার্জ করেন। এছাড়া তোমরা যদি বাইক রেখে খানিকক্ষণের জন্য বাইকটা নিয়ে বেরিয়ে আশপাশটা ঘোরো, আবার যদি এখানে সেই দিনেই বাইক রাখো, কিন্তু যেই স্লিপটা ওনারা দেখাবেন সেই স্লিপটা দেখাতে পারো, তোমাদের আজকে আবার সারাদিনের জন্য বাইকটা তোমরা এখানে রাখতে পারবে। এরপর আমরা মায়াপুরের ভেতরে ঢুকে মায়াপুরের ক্যাম্পাসের ভিতরে যে থাকার জায়গাগুলো ছিল, থাকার জায়গাগুলোর নাম হলো গদা ভবন, কোচ ভবন, শঙ্খ ভবন, পদ্ম ভবন, গীতা ভবন ইত্যাদি নানা রকম ভবন আছে। সেই ভবনগুলোতে যদি জায়গা থাকে তাহলে থাকার সুন্দর ব্যবস্থা আছে। আর মায়াপুর গেলে এই ক্যাম্পাসের মধ্যে থাকাটাই সব থেকে বেস্ট হবে। তাই জন্য আমরা ভিতরে খোঁজ করতে লাগলাম। কিন্তু মায়াপুর ক্যাম্পাসে ঘর আমরা না পেয়ে সেই জন্য মায়াপুর মন্দির থেকে কিছুটা দূরে জগন্নাথ আলয় বলে সুন্দর একটা গেস্ট হাউসের সন্ধান পেলাম। সেই গেস্ট হাউসেই আমরা থাকবো। সেটা মন্দির থেকে কিছুটা হাঁটা পথ দূরত্বে, কিন্তু গেস্ট হাউসটা বেশ সুন্দর ছিল। চলো তোমাদের গেস্ট হাউসের যে রুমটা ছিল সেই রুমটা একবার দেখিয়ে দিই।
এই রুমটা আমাদের 1600 টাকা করে পড়েছিল। যেহেতু আমাদের এক টোটোওয়ালা ভাই সেখানে নিয়ে গেছিল, সেই জন্য হয়তো একটু বেশি পড়েছিল, কিন্তু তোমরা যদি নিজেরা যাও এখানে তাহলে তোমাদের হয়তো আরো কম পড়বে। মায়াপুরে যেহেতু আমরা কার্তিক মাসে গেছিলাম, সেই জন্য এখানে ভিড় একটু বেশি ছিল। কার্তিক মাসে গেলে এখানে ভিড়টা একটু বেশি থাকে, অন্য সময় গেলে ভিড়টা একটু কম থাকে। কিন্তু আমাদের ভাগ্য ভালো ছিল যে আমরা একটা ভালো গেস্ট হাউস পেয়ে গেলাম। দেখো গেস্ট হাউসটা এরকম ছিল, আর সুন্দর একটা ব্যালকনি ছিল গেস্ট হাউসের সামনে। বেশ সুন্দর ছিমছাম একটা গেস্ট হাউস, আমাদের খুব ভালো লেগেছিল গেস্ট হাউসটা। তোমরা গেলে এই গেস্ট হাউসে থাকতে পারো, ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো। আশা করি গেস্ট হাউসটা তোমাদের ভালো লাগবে। এটি হলো সেই মায়াপুরের চন্দ্রোদয় মন্দির। এটিকে বৈদিক প্ল্যানেটোরিয়াম মন্দিরও বলা হয়। এই মন্দিরটি 2009 সাল থেকে নির্মাণাধীন এবং 2026 সালে এটি খোলার জন্য নির্ধারিত করা হয়েছে। এটির নির্মাণ শেষ হওয়ার পরে বিশ্বের বৃহত্তম ধর্মীয় স্মৃতিস্তম্ভ হবে। এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুসরণে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের হিন্দু সম্প্রদায়ের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মন্দির। এই মন্দিরটি মায়াপুরের প্রধান পর্যটন কেন্দ্র এবং কৃষ্ণ চেতনার জন্য ইন্টারন্যাশনাল সোসাইটির ওয়ার্ল্ড হেডকোয়ার্টার। এখন আমরা চলে যাব গদা ভবনের দিকে। গদা ভবনে গিয়ে প্রথমে আমরা প্রসাদের টিকিটটা কেটে নেব। প্রসাদের টিকিট এখানে দু ধরনের পাওয়া যায়, একটা হচ্ছে 80 টাকা করে আর একটা হচ্ছে 150 টাকা করে। 80 টাকার যে টিকিটটা, সেই টিকিটটা হচ্ছে মাটিতে বসে প্রসাদ খাওয়ানোর টিকিট। আর একটা যে 150 টাকা করে টিকিট পাওয়া যায় সেটা হচ্ছে এসি রুমে চেয়ার টেবিলে সেখানে প্রসাদ খাওয়ানো হয়, আর আইটেমও কিছু বেশি থাকে। আমরা 150 টাকার টিকিটটাই কেটে নিলাম। এরপর আমরা পুরানো যে চন্দ্রোদয় মন্দির, সেই মন্দিরের কাছে চলে এসেছি। সেখানে আমরা আগে ঠাকুর দর্শনটা করে নেব। এখানে হলো জুতো আর ইলেকট্রনিক গ্যাজেট একটা জায়গায় জমা দিতে হবে, এটা হলো সেই জায়গাটা। এরপর আমরা মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরের দিকে গিয়ে প্রথমে আমরা ঠাকুর দর্শন করে নেব। মন্দিরে ঢুকতে হলে কতগুলো জিনিস অবশ্যই পালনীয়। সেগুলো হচ্ছে, এখানে আপনাকে শালীন পোশাক পরে আসতে হবে, আর দ্বিতীয়ত চুল এখানে বেঁধে আসতে হবে। মন্দিরের একদম ঢোকার সামনেই একটা চেকিং এর জায়গা আছে, সেখানে ছেলে মেয়ে উভয়কেই চেক করা হচ্ছে, তার পোশাক আশাক ব্যাগ সমস্ত কিছু চেক করা হচ্ছে। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য মন্দিরের ভিতরটা আমরা দেখাতে পারবো না। এই ছোট মতো ঘরটাতে সামনে এখানেই চেক করা হচ্ছে। আমরা মন্দিরের ভিতর ঢুকে যাব। মন্দিরে ঠাকুর দর্শন আমাদের হয়ে গেছে। ঠাকুর দর্শন করে আমরা বেরিয়ে এসেছি। এই সময় মন্দিরে প্রচন্ড ভিড় ছিল, যেহেতু ছিল কার্তিক মাস, সেই জন্য ঠাকুরের আরতিও হচ্ছিল। প্রচুর মানুষের সমাগম হয়েছিল এখানে মন্দিরে। এই হলো সেই নবনির্মিত চন্দ্রোদয় মন্দির। এই মন্দিরকে তোমরা বৈদিক তারামণ্ডলও বলতে পারো। এই মন্দিরে তোমরা ঢুকে একটা নির্দিষ্ট সময় আছে, সেই নির্দিষ্ট সময়ে দর্শন করা যাবে, কিন্তু এই মন্দিরে ঢুকতে গেলে ডোনেশন দিতে হবে। এখানে মন্দিরে ঢোকার সমস্ত নিয়মাবলী এবং টাইমিং দেয়া আছে। আমরা এখন প্রসাদ খেতে চলে যাব। প্রসাদ খাওয়ার সময় আমাদের হয়ে এসছে, তাহলে চলো আমরা গদা ভবনের দিকে যাই। আমাদের প্রসাদ খাওয়ার সময় চলে এসছে, 1টার সময় এখানে প্রসাদ দেওয়া শুরু হবে, তাই আমরা গদা ভবনের দিকে এখন যাব। আমরা গদা ভবনে চলে এসেছি, 1টা বেজে গেছে। প্রসাদের রুমে আমরা ঢুকে পড়েছি। এই হলো সেই প্রসাদের রুম। এইখানেই চেয়ার টেবিলে বসে এখানে প্রসাদ দেয়া হয়। চলো, আমাদের একটু পরে প্রসাদ দেবে, তোমাদের সমস্ত কিছুই দেখাবো। এরকম সুন্দরভাবে এখানে থালাবাটি, পরিষ্কার পরিচ্ছন্ন থালাবাটি এনারা দিয়ে দিয়েছেন। জলেরও ব্যবস্থা আছে, হাত ধোয়ারও সমস্ত সুন্দর ব্যবস্থা আছে। এই রুমের মধ্যেই বেসিন করা আছে হাত ধোয়ার জন্য।
আর পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর, পুরোটাই ভেজিটেরিয়ান। এই হলো সেই প্রসাদ আমাদের। অনেক কিছু আমাদের প্রসাদের মধ্যে ছিল। প্রসাদের খাবারের স্বাদ খুবই সুস্বাদু আর খুবই সুন্দর। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা মন্দির চত্বরটা একটু ঘুরবো। মন্দিরের ক্যাম্পাসের ভিতরে অনেক কিছু আছে, একটা গিফট হাউস, জামা কাপড়ের দোকান, তারপরে গ্রসারিজ, সমস্ত কিছু আমরা ঘুরে নেবো। মন্দির চত্বরটা খুব সুন্দর। একটু ঘুরে তারপর আমরা হোটেলে ফিরে যাব। মন্দির চত্বরেই একটা গিফট শপ আছে, এই গিফট শপে আমরা ঢুকেছিলাম। ভিতরে বিভিন্ন ছোটখাটো জিনিস কেনাকাটা করে আমরা মন্দির চত্বরটা আশেপাশে ঘুরলাম। খানিকটা ঘুরে আমাদের হোটেলে আমরা ফিরে গেছিলাম। তাহলে চলো তোমাদের মন্দিরের যে আশেপাশের যে পার্ক আছে ওখানে মন্দির চত্বরের ভিতরে, সেই পার্কটা একবার ভালোভাবে ঘুরে দেখিয়ে দিই। এই হলো সেই পার্ক। এখানে তোমাদের ফ্যামিলি আর বাচ্চাদের নিয়ে আসলে তারা খুব মজা পাবে। খুব সুন্দর মন্দিরের ভিতরটা। মন্দিরের ক্যাম্পাসের ভিতর যে ঘরগুলো আছে সেখানে যদি থাকা যায় তাহলে এই জায়গাগুলো অ্যাক্সেস করা যাবে। আর এই দেখো, এটা হচ্ছে মন্দিরের ভিতরে সন্ধ্যেবেলাকার ফুটেজ। আমরা খাওয়া দাওয়া করে হোটেলে ফিরে গেছিলাম, তারপরে একটু ঘুমিয়ে টুমিয়ে সন্ধ্যেবেলা আবার আমরা মন্দিরে চলে এসেছি। এখানেই রাতের ডিনারটা আমরা সেরে নেবো। মন্দির চত্বরের ভিতরে বিভিন্ন রেস্টুরেন্ট আছে, সমস্তই ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টগুলোর খাবারের স্বাদ অতীব সুস্বাদু এবং খুব অল্প দামে মন্দিরের ভিতরে যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে খাবার পাওয়া যায়, সেই জন্য এখানে ভিড়ও খুব বেশি হয়। মন্দির 9টা পর্যন্ত খোলা থাকে, তার মধ্যে ঢুকে তোমাদের এই রেস্টুরেন্টগুলোতে খাবার খেয়ে নিতে হবে। দেখো, আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে পড়েছি। এই রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের ভেজিটেরিয়ান খাবার পাওয়া যায়, যেমন হচ্ছে পিৎজা, বার্গার, তাছাড়া ছিল চাউ, বিরিয়ানি, এছাড়া আলুর পরোটা, আরো নানা রকম খাবার ছিল। আমরা এখানে অর্ডার করে নিয়েছিলাম 1 প্লেট চাউ, একটা আলুর পরোটা আর একটা হার্বাল টি। প্রত্যেকটা খাবার ছিল খুবই সুস্বাদু। দেখো, এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাচ্ছে, সমস্তই এনারা এখানে নিজেরা তৈরি করেন, একদম ঘরোয়া খাবার। রাস্তার ধারের খাবারগুলোর মতো অত রিচ বা অত তেলালো খাবার নয়, খুবই সুন্দর আর খুবই সুস্বাদু এখানকার খাবার। যেহেতু প্রচুর লোক ছিল সেই সময় খাবার দিতে পরিবেশন করতে একটু দেরি হচ্ছিল। এই ছিল সেই আলুর পরোটাটা, খুব সুস্বাদু ছিল আলুর পরোটাটা। তোমরা গেলে এখানে অবশ্যই খাবার চেষ্টা করবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা সকালে একবারে মন্দির দর্শন করে খাওয়া দাওয়া করে প্রায় 4টের সময় হোটেলে ঢুকলাম। হোটেলে ঢুকে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে বিকালবেলা একটু বার হয়েছিলাম, বার হয়ে মন্দিরের ভিতরে ঢুকে ডিনার সেরে তারপর আমরা চলে এসেছি হোটেলে। আজকের মতো আমরা প্যাকিং করে নেব। প্যাকিং করে তারপর আমরা কালকে সকালবেলা আমরা রওনা দেব কৃষ্ণনগরের উদ্দেশ্যে। আর কৃষ্ণনগরে বুড়িমা আর রাজা কৃষ্ণচন্দ্রের ওখানে যে জগদ্ধাত্রী ঠাকুর হয় সেই ঠাকুর দর্শন করব, সব কিছুই দেখাবো। তাহলে বন্ধুরা দেখতে সঙ্গে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগে।